নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষার জন্য 2026-এ জিকে প্র্যাকটিস সেট নাম্বার 12 নম্বর নিয়ে চলে এসেছি। এর আগে 11টি কিন্তু হয়ে গেছে, যার লিঙ্ক কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্সে প্লেলিস্ট করা রয়েছে প্রপারভাবে, সেখানে দেখতে পাবে। এবং যারা ফেসবুকে দেখছো তোমরা কিন্তু এই পেজের মধ্যে গেলেও সমস্ত ক্লাস পরপর পেয়ে যাবে। এখানে টেলিগ্রামে সকলে যুক্ত হবে এবং ডাউনলোড করে রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটি। তার কারণ হচ্ছে এখানেই কিন্তু তোমরা ক্লাসের সমস্ত পিডিএফ কিন্তু উইথ সলিউশনের সাথে পেয়ে যাবে। তো এর আগে পর্যন্ত যে 11টি ক্লাস রয়েছে সেগুলো সব কিন্তু অ্যাপের মধ্যে আপডেট করে দেওয়া আছে। তো চলো আজকের প্রথম প্রশ্ন থেকে শুরু করি। তোমরা সকলে কিন্তু যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক শেয়ারটা তোমরা অবশ্যই করে দিও। আর অবশ্যই যারা তোমরা ফেসবুকে দেখছো সেটাকে ফলো করে রাখবে পেজটিকে। তো চলো, প্রথম প্রশ্ন রয়েছে, চিকেন নেক নামে পরিচিত কোন অঞ্চলটি ভারতের মূল ভূখণ্ডের উত্তর পূর্ব রাজ্যের সাথে যুক্ত করছে? এখানে কিন্তু অবশ্যই দেখতে হবে এই চিকেন নেকটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে, যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ঠিক উত্তর দিকে অবস্থান করছে এবং সমগ্র ভারতের দিক থেকে এটা উত্তর পূর্ব রাজ্যের যে 7টি রাজ্য রয়েছে, যেটাকে আমরা কি বলে থাকি 7 সিস্টার্স, তাদেরকে কিন্তু কানেক্ট করে দিচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সাথে। এবং এই যে চিকেন নেক রয়েছে এটা কিন্তু অত্যন্ত সংকীর্ণ এবং সরু এমন একটা এলাকা, খুব জোর হলে এখানকার যে বিস্তার যেটা 5 কিলোমিটার মতো হবে। তো এই যে চিকেন নেক রয়েছে এটা কিন্তু অত্যন্ত সরু এলাকা। তো এই জায়গাতেই আমাদের কিন্তু কানেক্ট করে দিচ্ছে পশ্চিমবঙ্গের সাথে 7 সিস্টারকে, ঠিক আছে? তো আমরা দেখে নেব এটাকে অন্য কী নামে পরিচিত রয়েছে, যেটা হচ্ছে শিলিগুড়ি করিডোর। এই শিলিগুড়িতেই অবস্থান করছে এটি, শিলিগুড়ি করিডোর নামে পরিচিত এটি। আর তার সাথে কিন্তু মনে রাখবে এখানে যে 7 সিস্টার রয়েছে, 7 সিস্টারটা পরীক্ষায় চলেও আসে। এখানে টোটাল 7টি এমন রাজ্য রয়েছে, সেটা কিন্তু উত্তর পূর্ব ভারতের রাজ্য রয়েছে। কোন কোন রাজ্য? না, অরুণাচল প্রদেশ রয়েছে, আসাম রয়েছে, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এই 7টি রাজ্যকে কিন্তু কানেক্ট করে দিচ্ছে এই আমাদের উত্তর পূর্ব ভারতের যে সংকীর্ণ এলাকা, সেই জায়গাটা হচ্ছে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। গুরুত্বপূর্ণ রয়েছে এটা। এবং এটা কিন্তু অবশ্যই মনে রাখবে এর ঠিক উত্তরে অবস্থান করছে নেপাল এবং দক্ষিণে কিন্তু বাংলাদেশ রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে যাচ্ছে? মানে পশ্চিমবঙ্গের কোন জেলাকে অতিক্রম করছে নিচের 4টে অপশানের মধ্যে। ভালো করে যদি আমরা লক্ষ্য করি, আমাদের যে কর্কট ক্রান্তি রেখা সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের টোটাল 5টি এমন জেলা রয়েছে, তার উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করছে। এবং এই টপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা আমাদের ভারতের টোটাল 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। তো আমাদের এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে নদিয়া। নদিয়ার উপর দিয়ে গেছে এবং নদিয়া সহ আরও যে টোটাল 5টি জেলা, 5টি আমাদের যে জেলা রয়েছে, সেই পাঁচটি জেলা কোনগুলো পরীক্ষায় আমাদের আসবে? ফার্স্টে হচ্ছে পুরুলিয়া, পুরুলিয়ার আদ্রার উপর দিয়েও গেছে, ঠিক আছে? পুরুলিয়া রয়েছে, তার সাথে রয়েছে বাঁকুড়া, তারপর রয়েছে আমাদের 2 বর্ধমান, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, ঠিক আছে? এবং নদিয়া তো আমাদের রয়েছে, প্রথম বর্ধমান আমাদের এখানে দুটো রয়েছে, একটা ইস্টার্ন পার্ট রয়েছে, একটা হচ্ছে ওয়েস্টার্ন। তো এখানে টোটাল 5টি জেলা রয়েছে, সেই 5টি জেলার উপর দিয়ে টপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করছে। পরীক্ষায় প্রশ্ন আসে এটি কোন অক্ষাংশে অবস্থান করছে। সাধারণভাবে যদি আমরা দেখি এই টপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা কিন্তু আমাদের ভারতকেও প্রায় দুটো অংশে বিভক্ত করে দিচ্ছে, যেটা 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থান করছে। 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ হচ্ছে কর্কট ক্রান্তি রেখার অবস্থান। এবং এখান থেকে আরও কয়েকটা প্রশ্ন আসে, যেমন কোন ভারতের এমন কোন রাজধানী রয়েছে সেটা কর্কট ক্রান্তি রেখার খুব কাছাকাছি অবস্থান করছে? সেটা হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। ঝাড়খণ্ডের এই রাঁচি শহরটি, রাঁচি যে ক্যাপিটাল রয়েছে, এটি কিন্তু কর্কট ক্রান্তি রেখার খুব কাছে অবস্থান করছে। এবং এমন কোন নদী রয়েছে যেটা কর্কট ক্রান্তি রেখাকে 2বার অতিক্রম করেছে? একবার নয়, দুইবার কিন্তু অতিক্রম করেছে, সেটা হচ্ছে মাহি রিভার। মাহি নদী কিন্তু টোটাল 2বার কিন্তু অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখাকে। আরেকটা এখান থেকে প্রশ্ন হয় যে কোন পর্বত কর্কট ক্রান্তি রেখার নিকটবর্তী অবস্থান করছে? সেটা হচ্ছে বিন্ধ্য পর্বত। এই বিন্ধ্য পর্বত কিন্তু কর্কট ক্রান্তি রেখার খুবই কাছাকাছি অবস্থান করছে, যেটা সাতপুরা রেঞ্জেরই অবস্থান রয়েছে ওখানে। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, বলা হয়েছে পশ্চিমবঙ্গের নিচে কোন নদীর উৎপত্তি ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়নি? তো এখানে হয়নি কথাটা অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে, ভালো করে দেখে নেবে প্রশ্ন উত্তর করার আগে। তো ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়নি কোনটা? দেখো এখানে যে দামোদর রয়েছে, দামোদর কিন্তু এখান থেকে উৎপত্তি হয়েছে, যেটা ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি হয়েছে। এবং প্রতি বছর বন্যার কারণে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হতো, যার কারণে এই দামোদরকে পশ্চিমবঙ্গের দুঃখ যে নদী সেটাকে কিন্তু অভিহিত করা হয়, পশ্চিমবঙ্গের দুঃখের নদী বলা হয়ে থাকে এই রিভার দামোদরকে। পরীক্ষায় প্রশ্ন আসে
এছাড়া বিহারের দুঃখ কাকে বলা হয় এটাও কিন্তু চলে আসে, তোমরা ততক্ষণ উত্তর করো। আর এই যে সুবর্ণরেখা নদী রয়েছে, এই সুবর্ণরেখা হচ্ছে আমাদের পূর্ববাহিনী নদী। এই পূর্ববাহিনী নদীর সুবর্ণরেখা যেটাও কিন্তু ছোটনাগপুর থেকে উৎপন্ন হয়েছে এবং কংসাবতীও তাই। তো এই তিনটেই কিন্তু রয়েছে আমাদের ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে, কিন্তু জলঙ্গি কিন্তু এখান থেকে উৎপন্ন হয়নি, সুতরাং এটি আমাদের সঠিক উত্তর হবে। আর জলঙ্গি রিভার আমরা প্রধানত দেখতে পাবো নদীয়ার কৃষ্ণনগরের কাছাকাছি, কৃষ্ণনগরের পাশ দিয়ে এটি কিন্তু প্রবাহিত হয়েছে। এর সাথে কিন্তু তোমাদের বলেছিলাম যে বিহারের দুঃখ বলা হয়ে থাকে কাকে, তো সেটি কিন্তু হয়ে যাবে কোশি রিভারকে। কোশিকে বলা হয়ে থাকে বিহারের দুঃখ, যেমনটা আমরা পশ্চিমবঙ্গের দুঃখ হিসাবে দামোদরের নাম পাই। এছাড়া আর একটা প্রশ্ন আসে যে দক্ষিণ ভারতের মধ্যে কেরালার যে দুঃখের নদী হিসাবে পরিচিত রয়েছে কোনটি? তো কেরালার যে দুঃখের নদী নামে পরিচিত রয়েছে সেটা হচ্ছে রিভার পেরিয়ার নদী। তো কী হলো, টোটাল তিনটে বললাম। বাংলার দুঃখ বলা হয়ে থাকে দামোদরকে, বিহারের দুঃখ বলা হয়ে থাকে কোশি রিভারকে, এবং কেরালার দুঃখও বলা হয়ে থাকে পেরিয়ার রিভারকে। তো তিনটেই কিন্তু গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় চলে আসে, মুখস্থ রাখবে। পরের প্রশ্ন রয়েছে, বলা হয়েছে যে ভারতীয় সংবিধানের কোন ধারাটি নাগাল্যান্ড রাজ্যের বিশেষ বিধান সম্পর্কে প্রদান করছে, অর্থাৎ নাগাল্যান্ড রাজ্যের বিশেষ বিধান রয়েছে নিচের কোন আর্টিকেলে? তো অবশ্যই কোনটা সঠিক উত্তর হবে, আর এটা কিন্তু অবশ্যই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে নাগাল্যান্ডকে একটা বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে 371 এ নাম্বার আর্টিকেলে। অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। 371 এ নাম্বারে নাগাল্যান্ডের ধর্মীয় এবং সামাজিক প্রথার সুরক্ষা সম্পর্কিত বিধান কিন্তু রয়েছে 371 এ নাম্বার আর্টিকেলে। এর সাথে 371 যে বি ধারা রয়েছে আমাদের অপশান নাম্বার এতে, সেখানে কিন্তু আসাম রাজ্যের জন্য একটি বিশেষ বিধান দেওয়া রয়েছে। কোন রাজ্যের সাথে সম্পর্কিত রয়েছে, ডাইরেক্ট পরীক্ষায় প্রশ্ন এইভাবেই আসবে, তো এটি আসামের সাথে সম্পর্কিত। এছাড়া 371 সি নাম্বার যে ধারাটি রয়েছে এটি কিন্তু মণিপুর রাজ্যের সাথে সম্পর্কিত, কারণ এখানে মণিপুরের জন্য বিশেষ বিধান দেওয়া রয়েছে। এর সাথে সাথে 371 যে এফ নাম্বার আর্টিকেল রয়েছে এটি কিন্তু ভারতের সিক্কিমের সাথে সম্পর্কিত। অবশ্যই তোমরা সকলে কমেন্ট সেকশানে জানাবে সিক্কিম কবে ভারতের পূর্ণ রাজ্যের অগ্রাধিকার পায়, বা এই অধিকারটি সিক্কিমকে কত সালে দেওয়া হয়েছে এবং কত নাম্বার অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় কিন্তু এটা অবশ্যই তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো এটি কিন্তু সকলে উত্তরটা করবে। চলো পরের প্রশ্ন রয়েছে কি, প্রশ্ন বলা হয়েছে যে শিক্ষার অধিকার আইন অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট এটা কোন বছর প্রণীত হয়েছিল, অর্থাৎ কোন বছর এটি লাগু করা হয়েছিল, লাগু না, এটা কোন বছর নিয়ে আসা হয়েছিল, কারণ এখানে অধিকারের কথা বলা হয়েছে, আইনের কথা বলা হয়েছে। তো রাইট টু এডুকেশন অ্যাক্ট এটা কিন্তু 2009 সালে এটাকে আনা হয়, RTE অ্যাক্ট। ঠিক আছে, এবং এটি কার্যকর করা হয়েছিল ঠিক তার পরের বছর 2010 সালের 1 এপ্রিলে এটাকে কিন্তু কার্যকর করা হয়। এছাড়া অবশ্যই মনে রাখবে এই সম্পর্কিত একটি আর্টিকেল যেটা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদের WBSSC গ্রুপ সিডিতেও হয়তো এই প্রশ্নটি এসেছিল, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 21 এ নাম্বার আর্টিকেল। ঠিক আছে, 21 এ নাম্বার যে আর্টিকেল রয়েছে এখানে বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য এখানে শিক্ষাকে মৌলিক অধিকার হিসাবে প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ 21 এ নাম্বার আর্টিকেল এটি কিন্তু আমাদের মৌলিক অধিকারের সাথে কিন্তু সম্পর্কিত রয়েছে। চলো পরের প্রশ্ন দেখি, বলা হয়েছে যে পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক কে হয়ে থাকেন? পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক কে হয়ে থাকেন? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, BDO। অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে, কারণ এই যে BDO তিনি কিন্তু ব্লক ডেভেলপমেন্ট অর্থাৎ একটা ব্লককে ডেভেলপ করার জন্যই তিনি কিন্তু তার কার্যভার গ্রহণ করেন, এবং গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদের ঠিক মধ্যবর্তী স্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি, আর এই পঞ্চায়েত সমিতির যে প্রধান তাকে কিন্তু বলা হচ্ছে সভাপতি, আর BDO এই পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী অফিসার হিসাবে কিন্তু তিনি কাজ করে থাকেন। অবশ্যই এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। দেখো এর মধ্যে আমি কিন্তু একটা লাইন তোমাদের বললাম, সেটা হচ্ছে পরীক্ষা এটাও কিন্তু তোমাদের আসবে, সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতির যে প্রধান রয়েছে তাকে কি বলা হয়? পঞ্চায়েত সমিতির প্রধানকে কিন্তু বলা হয়ে থাকে সভাপতি। অপশান নাম্বার এতে দেখতে পাচ্ছ সভাপতি, এটি পঞ্চায়েত সমিতির প্রধানকে। আর যদি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কী বলা হয় সেটা তো আমাদের প্রধানই বলা হয়ে থাকে। আর BDO কিন্তু অবশ্যই এই যে আমাদের পঞ্চায়েত সমিতি রয়েছে তারই কিন্তু কার্যনির্বাহী অফিসার হিসাবে, সরকারি অফিসার হিসাবে তিনি কিন্তু কাজ করে থাকেন। আর পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ওটা তো ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা রয়েছে, যেখানে গ্রাম পঞ্চায়েত, তার উপরে রয়েছে পঞ্চায়েত সমিতি এবং তার উপরে রয়েছে জেলা পরিষদ। পরবর্তী প্রশ্নে আমরা আসব,
কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো জাতীয় কংগ্রেসের কথা বলা হচ্ছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসাবে কে ছিলেন? না, অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত তিনি কিন্তু ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি 1917 সালের। তিনি কিন্তু কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন এর আগেও ক্লাসে বলেছি, অবশ্যই তোমরা জানাবে। অ্যানি বেসান্ত তিনি কিন্তু 1917 সালে ছিলেন। এবং সরোজিনী নাইডু যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের রয়েছে প্রশ্ন যদি পরীক্ষায় আসে যে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে, তাহলে কিন্তু সঠিক উত্তর হবে আমাদের সরোজিনী নাইডু, অপশান নাম্বার সিতে যেটা দেওয়া রয়েছে। ঠিক আছে, তো ইনি কত সালের ছিলেন? 1925-এর সভাপতিত্ব করেছেন। আর অবশ্যই 1917 সালে কোথাকার সভাপতিত্ব করেছেন অ্যানি বেসান্ত, সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। আর তার সাথে মনে রাখবে ভারতের জাতীয় কংগ্রেস কিন্তু যেটা এই সময় গভর্নর জেনারেল কে ছিলেন পরীক্ষায় চলে আসে, লর্ড ডাফরিন তিনি কিন্তু গভর্নর জেনারেল ছিলেন এবং এটি প্রতিষ্ঠা করেছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম, তিনি কিন্তু এটি প্রতিষ্ঠা করেছেন। এছাড়া পরীক্ষায় আসে সেটা হচ্ছে জাতীয় কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থী দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল, এটা কোন অধিবেশনে? পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন আসবে। তো 1907 সালের যে সুরাট অধিবেশন হয়েছিল, এটাকে কিন্তু সুরাট চুক্তি হিসাবেও তোমরা বলতে পারো। তো এই যে সুরাট অধিবেশন রয়েছে, এখানে কিন্তু নরমপন্থী চরমপন্থী দুই ভাগে ভাগ হয়ে যায় এবং পরবর্তীকালে কিন্তু এই নরমপন্থী চরমপন্থীর আবার মিলনও ঘটে। সেটা হচ্ছে 1916 সালে। 1916 সালে লখনৌ চুক্তিও হয়েছিল এবং লখনৌ অধিবেশনেই কিন্তু নরমপন্থী চরমপন্থী এই দুজনের মিলন কিন্তু পুনরায় ঘটেছিল। তো অবশ্যই কিন্তু এই টোটাল তথ্যটা কিন্তু তোমাদের যা যা দিয়েছি পুরোটাই এক্সামের জন্য ইম্পর্টেন্ট, কোনো কিছু যেন তোমরা বাদ দেবে না এখান থেকে। এর আগের ক্লাসের যে সিরিজগুলো রয়েছে, অর্থাৎ এর আগের যে ক্লাস নাম্বার 8 রয়েছে, 9 রয়েছে, 11 রয়েছে, এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। আমি অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে প্লেলিস্ট করে দিয়েছি, সেখানে কিন্তু সবকটি এখানে কিন্তু একদম প্রপারভাবে দেওয়া রয়েছে। বিশেষ করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আমি ওখানে কভার করে দিয়েছি কমপ্লিট, একদম যা যা কোয়েশ্চেন রয়েছে সব ওখানে দেওয়া রয়েছে। পরের প্রশ্ন রয়েছে ভিটামিন থেকে। তো রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? তো রাতকানা রোগ যে ভিটামিনের অভাবে হয়ে থাকে সেটি কোনটা? দেখো, রাতকানাও কিন্তু তোমাদের অপশানে থাকতে পারে, আবার অপশানে কিন্তু জেরপ্থ্যালমিয়াও থাকতে পারে। তো এক্ষেত্রে কিন্তু ভিটামিন এ, যে রাসায়নিক নাম রয়েছে ভিটামিন এ এর, সেটা কোনটা? রেটিনল। এই ভিটামিন এর অভাবেই কিন্তু আমাদের এই রাতকানা বা জেরপ্থ্যালমিয়া বা চোখে ছানি পড়া, যার ফলে কিন্তু চোখের দৃষ্টি শক্তি কিছুটা কমে যায়, তো এটা কিন্তু ভিটামিন এর অভাবে কিন্তু আমরা এটা দেখতে পাই। এছাড়া ভিটামিন বি রয়েছে, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি, এই দুটোকে একত্রে তোমরা মনে রাখবে, এই দুটোই কিন্তু জলে দ্রবণীয় ভিটামিন, পরীক্ষায় প্রশ্ন আসে। ভিটামিন বি, ভিটামিন সি এই দুটোই হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। এবং তেলে বা স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন কোনগুলো রয়েছে? বাকি যেগুলো থাকলো, বা তোমরা বলতে পারো ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে এবং ভিটামিন ই, এই সবগুলি হচ্ছে আমাদের তেলে বা স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন, পরীক্ষায় প্রশ্ন আসে কিন্তু এগুলো, ঠিক আছে, বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন তোমরা বলতে পারো। এর সাথে কিন্তু তোমরা মনে রাখবে ভিটামিনটা আবিষ্কার করছে কে? না, ভিটামিন আবিষ্কার করেছিলেন কে? ক্যাসিমির ফ্রাঙ্ক। ক্যাসিমির ফ্রাঙ্ক কিন্তু তিনি ভিটামিন আবিষ্কার করেছেন। তার সাথে অপশানে দেখো রয়েছে ভিটামিন বি, ভিটামিন বি কমপ্লেক্সের তো অনেক কিছুই রয়েছে। ভিটামিন সিতে যদি আসি, এটি কিন্তু আমাদের বিভিন্ন রকম যে টক ফল রয়েছে সেখানে কিন্তু ভিটামিন সি থাকে, যে কোনো টক ফলেই তোমরা পেয়ে যাবে। এবং এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, পরীক্ষায় আসে। অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম রয়েছে। এবং ভিটামিন ডি যেটা রয়েছে তার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, ভিটামিন ডি এর। আর ভিটামিন ডি এর অভাবে যে রোগ লক্ষণগুলো হয়ে থাকে সেগুলো কোনগুলো? পরীক্ষায় অনেকবার আসে। এখানে কিন্তু অস্টিওম্যালেশিয়া এবং শিশুদের ক্ষেত্রে রিকেট, বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেশিয়া এবং শিশুদের ক্ষেত্রে রিকেট, এই দুটি রোগ লক্ষণ কিন্তু প্রকাশ পায় ভিটামিন ডি এর অভাবে এবং এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। তো অবশ্যই তোমরা কিন্তু দেখে রাখবে, এখান থেকে তোমাদের ভিটামিন থেকেও কিন্তু কোনো না কোনো প্রশ্ন চলে আসবে, কারণ এই ধরনের প্রশ্নগুলো বেশিরভাগ তোমরা আইসিডিএসও কিন্তু দেখতে পাবে, এছাড়া পঞ্চায়েতের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি পরপর কিন্তু তোমাদের টোটাল এই সিরিজটা যেহেতু চালু করেছি, এই সিরিজটা অনুযায়ী কিন্তু আমি তোমাদের টোটালটাই কমপ্লিট করে দেবো, কোনো কোশ্চেন কিন্তু তোমাদের বাদ দেবো না। ঠিক আছে, অবশ্যই তোমরা সকলে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে মোবাইল অ্যাপ রয়েছে সেটাকে ডাউনলোড করে রাখবে, কারণ এখানে কিন্তু ক্লাসের যে ফ্রি পিডিএফ সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এর সাথে সাথে কিছু পেইড পিডিএফ রয়েছে, যেখানে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ পঞ্চায়েত এবং আপকামিং যে সমস্ত এক্সামগুলো রয়েছে সমস্ত এক্সামেরই তোমরা কিন্তু প্রশ্নপত্র পেয়ে যাবে।
মানে প্রশ্নপত্র, প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, ঠিক আছে। আর এখানে পঞ্চায়েতের যে স্পেশাল নোটস সেগুলোও তোমরা পাবে। তার সাথে কিন্তু পঞ্চায়েতের জন্য ভারতের সংবিধান, ভারতের ইতিহাস এবং স্ট্র্যাটেজিকে এই তিনটে নিয়ে তোমরা পড়তে শুরু করে দাও, তাহলে কিন্তু অনেকটাই বেস্ট পারফর্ম করবে অন্যদের তুলনায়। এছাড়া কিন্তু পঞ্চায়েতের জন্য স্পেশালভাবে নোটস তোমরা পাবে, এই অ্যাপের মধ্যেই পাবে। তার জন্য অ্যাপের মধ্যে তোমরা যাবে এবং সেখানে কিন্তু তোমরা অবশ্যই ফ্রি কন্টেন্টে ক্লাসের পিডিএফ পাবে এবং এই সমস্ত যেগুলো দেখালাম সেগুলো সবই কিন্তু এখানে পেইড পিডিএফ সেকশানে তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই পেমেন্টের সময় টেস্ট পাস যে অপশান রয়েছে সেটাকে বন্ধ করে রাখবে। এছাড়া ওই অ্যাপের মধ্যে পেইড পিডিএফেই তোমরা কিন্তু গ্রুপ ডি সহ সায়েন্স, এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি মাসে 2026-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সবই তোমরা ওখানে পেয়ে যাবে 13 টাকা প্রতি মাস হিসেবে। এছাড়া এনটিপিসির যে বিগত বছরের প্রশ্নপত্র 2020-21 থেকে শুরু করে 2026 সবগুলো কিন্তু তোমরা জিকে সেকশনের প্রশ্নপত্র সব পেয়ে যাবে এখানে। তার সাথে ইতিহাস, সংবিধান, স্ট্র্যাটেজিকে সবই দেওয়া রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ট্র্যাটেজিকে এমন একটা পার্ট, সেটা কিন্তু প্রতিটা আমাদের এক্সামেই আসে। আর তোমাদের কোনো পিডিএফে যদি সমস্যা হয় পিডিএফ নেওয়ার জন্য, তাহলে কিন্তু অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো। এখানে কিন্তু আমাদের স্ট্র্যাটেজিকের গুরুত্বপূর্ণ সমস্ত টপিকগুলো এখানে দেওয়া রয়েছে। কোন কোন টপিক দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পারবে স্ক্রিনে। এছাড়া 126টা এখানে টোটাল টপিকের সংখ্যা রয়েছে এবং 126টি পেজ সংখ্যা রয়েছে এবং 120টার ওপর টপিকের সংখ্যা রয়েছে। এখানে কোন কোন টপিকে কী ধরনের প্রশ্ন উত্তর রয়েছে, এখানে ভিটামিন থেকে শুরু করে সব তথ্য কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। কোনো কিছু বাদ দিইনি, যা যা পরীক্ষায় আসে সব কিছু আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদিও তোমরা অ্যাপের মধ্যে গেলে ডেমো পিডিএফ সহ সমস্ত ডিটেলস কিন্তু দেখতে পারবে। ঠিক একই রকমভাবে ইতিহাস এবং ভারতের সংবিধান দুটোই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এখানে ইতিহাসও তাই, একদম প্রাচীন ভারত থেকে শুরু করে প্রাচীন, মধ্য এবং আধুনিক ভারতের ইতিহাস টোটালটাই কমপ্লিট দেওয়া রয়েছে। 80টা পেজের মধ্যেই আমরা কমপ্লিট করে দিয়েছি। সংবিধানের ক্ষেত্রেও তাই, 81টা পেজের মধ্যে সংবিধানও কমপ্লিট করেছি এবং শেষের দিকে একদম অনলাইনের ফরম্যাটে প্রশ্নোত্তর রেখেছি। এবং তোমরা বলছিলেন না জাতীয় কংগ্রেস, দেখো জাতীয় কংগ্রেস এখানে কিন্তু টোটাল কমপ্লিট কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। তোমরা দেখলে বুঝতে পারবে এখানে জাতীয় কংগ্রেস থেকে যত টাইপের প্রশ্ন হয় সব এখানে দেওয়া রয়েছে। মানে কোনো কিছু তোমাদের বাদ যাবে না, যত অধিবেশন রয়েছে সমস্ত অধিবেশন এখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, ঠিক আছে। এছাড়া সংবিধানটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ। সংবিধান থেকে গুরুত্বপূর্ণ যা যা পরীক্ষায় আসে সবই এখানে দেওয়া রয়েছে। মানে এখান থেকে তোমরা যদি মোটামুটি 81টা পেজের মধ্যে আমরা শেষ করে দিয়েছি সংবিধানটাও, তো এর মধ্যে এমন কোনো তথ্য কিন্তু তোমরা মানে মিসিং পাবে না যেটা তোমাদের এক্সামে আসবে না। এক্সামের জন্য যা যা ইম্পর্টেন্ট রয়েছে সব এখানে আমরা দিয়েছি। যদি আমরা শেষের দিকে আসি, শেষের দিকে আমরা দেখতে পাবো কি না প্রশ্নপত্র দেখতে পাবো, কিন্তু প্রশ্নপত্রের মধ্যে আমরা কিন্তু প্রতিটা প্রশ্ন, তার উত্তর এবং অতিরিক্ত তথ্য প্রোভাইড করেছি, যেমনটা আমরা ক্লাসে করি, যেটা কিন্তু এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং 300-র ওপর কিন্তু প্রশ্ন সংখ্যা আছে এখানে। তো চলো আমরা পরবর্তী প্রশ্নে আসি। বলা হয়েছে মূলের শোষিত জল কোন কলায় পরিবাহিত হয়, অর্থাৎ উদ্ভিদের মূলের শোষিত জল কোন কলার মাধ্যমে পরিবাহিত হয়ে থাকে। তো নিচের অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে জাইলেম। কারণ জাইলেম মূলত কি কাজ করে থাকে, জল এবং খনিজ লবণ এটাকে পরিবহন করে এবং তার শরীরের বিভিন্ন কলাকোষের মাধ্যমে কিন্তু বিভিন্ন স্থানে মানে উদ্ভিদের যে বিভিন্ন স্থানে রয়েছে সেগুলোতে কিন্তু পৌঁছে দেওয়ার কাজ করে থাকে এই জাইলেম। অর্থাৎ জাইলেম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার জল এবং খনিজ লবণগুলো শরীরের বিভিন্ন অংশে প্রেরণ করার জন্য। এবং আরেকটি কলা রয়েছে, সেটি হচ্ছে আমাদের কোনটা, ফ্লোয়েম। ফ্লোয়েম পাতায় কিন্তু তৈরি যে খাদ্য সেটাকে কিন্তু সারা শরীরে, সারা দেহে কিন্তু এটাকে ছড়িয়ে দেওয়ার কাজ করে ফ্লোয়েম। পরবর্তী প্রশ্ন রয়েছে, গান্ধীজিকে জাতির জনক প্রথম কে বলেছেন। তো গান্ধীজিকে জাতির জনক প্রথম বলেছিলেন কে, অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজিকে জাতির জনক বলে আখ্যায়িত করেছেন। এবং এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে, যেমন অপশান রয়েছে দেখো প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা কি জানি, রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে প্রথম তিনি কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পান, সেটা আমরা সকলেই জানি গীতাঞ্জলিতে। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা উপাধি কিন্তু দিয়েছিলেন। কোন উপাধি, মহাত্মা উপাধি দিয়েছিলেন গান্ধীজিকে রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়া গোপাল কৃষ্ণ গোখলে তিনি কিন্তু ছিলেন কে, এই গান্ধীজির রাজনৈতিক গুরু। গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। এছাড়া গান্ধী সম্পর্কে তো আমরা সবথেকে ভালোভাবে জানি যে 1942-এ ভারত ছাড়ো আন্দোলনের ডাক তিনি কিন্তু দিয়েছিলেন, অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে সেটা। পরের প্রশ্ন রয়েছে, ভারতের সলিসিটর জেনারেল হিসাবে 3 বছরের জন্য পুনরায় নিযুক্ত হলেন কে। তো ভারতের সলিসিটর জেনারেলের জন্য 3 বছরের জন্য নিযুক্ত হলেন কে, সঠিক উত্তর হয়ে যাবে কোনটা। আর সলিসিটর জেনারেল পদটা এবার কি,
তো আমাদের এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তুষার মেহতা, যিনি আগেই ছিলেন, আর তার কিন্তু টেনিয়ার 3 বছর বাড়ানো হলো। তো সুতরাং আগামী 3 বছর তুষার মেহতা হচ্ছেন সলিসিটর জেনারেল। আর সলিসিটর জেনারেল হচ্ছে একটা পোস্ট রয়েছে, সেটা হচ্ছে আমাদের অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল সংবিধানের 76 নম্বর আর্টিকেলের মধ্যে দেওয়া রয়েছে, এবং এটি হচ্ছে ভারতের সর্বোচ্চ আইনি কর্মকর্তা, সর্বোচ্চ পোস্ট, ঠিক আছে, আইন বিষয়ক। তো এটি কিন্তু কী করে থাকে, অ্যাটর্নি জেনারেল কী করে থাকেন না, তিনি কিন্তু ভারত সরকারকে আইনি বিষয়ে পরামর্শ প্রদান করেন, অ্যাটর্নি জেনারেল। তো 76 নম্বর আর্টিকেল থেকে তার সম্পর্কে আমরা জানতে পারি। এবং এর সাথে সাথে মনে রাখতে হবে, এই যে তুষার মেহতা সলিসিটর জেনারেল, তিনি কিন্তু সাহায্য করে থাকেন এই অ্যাটর্নি জেনারেলকে তার কাছে, ঠিক আছে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমরা বলতে পারি, বা দ্বিতীয় সর্বোচ্চ পদ হিসাবে বলতে পারি। যদিও অ্যাটর্নি জেনারেল হচ্ছে একটা সাংবিধানিক পোস্ট, যেটা 76 নম্বর সংবিধানের আর্টিকেলে আমরা দেখতে পাবো, কিন্তু এই সলিসিটর জেনারেল কোনো সাংবিধানিক পোস্ট নয়, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। চলো পরের প্রশ্ন দেখি। 1907 সালের সুরাট অধিবেশন জাতীয় কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থীতে বিভক্ত হয়েছে। এই ঐতিহাসিক অধিবেশনে কংগ্রেসের সভাপতিত্ব কে করেছিলেন? অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, তোমাদেরকে এর আগেও বলেছি। সেখানে কিন্তু নরমপন্থী চরমপন্থী বিভাজ্য হয়েছে 1907-এর সুরাট অধিবেশনে, এবং এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন রাসবিহারী ঘোষ। অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 1907 সালে তো এখানে এই অধিবেশন চরমপন্থীর নেতৃত্ব দান করেছিলেন কে? বাল গঙ্গাধর তিলক, তিনি কিন্তু চরমপন্থীর নেতৃত্ব দান করেছিলেন 1907-এর এই অধিবেশনে। এবং এখানে কিন্তু খেয়াল রাখতে হবে নরমপন্থী নেতা কে ছিলেন। তো চরমপন্থী নেতা হিসাবে বাল গঙ্গাধর তিলক ছিলেন, এবং নরমপন্থী নেতা হিসাবে কিন্তু উপস্থিত ছিলেন সেখানে গোপাল কৃষ্ণ গোখলে, ঠিক আছে, গোপাল কৃষ্ণ গোখলে। এর সাথে এটাও দেখে রাখবে যে 1907 সালে এটা বিভাজন হচ্ছে, এবং 1916 সালের অধিবেশনে, লখনৌ অধিবেশনে পুনরায় এরা কিন্তু আবার মিলন করছে এদের, ঠিক আছে। চল পরবর্তী প্রশ্ন আসি। বলা হয়েছে যে বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি বা আরোরা এটি দেখা যায়? তো মেরুজ্যোতি বা আরোরা আমরা দেখতে পাবো এটা বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে। অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। এবং আয়নোস্ফিয়ার স্তরটা হচ্ছে বিভিন্ন ধরনের, এখানে কিন্তু মুক্ত ইলেকট্রন রয়েছে, যার জন্য এখানে থেকে আমরা রেডিও যে তরঙ্গ রয়েছে সেটাকে কিন্তু রিফ্লেক্ট করতে পারি, অর্থাৎ রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের কোন স্তরে, সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার স্তরে, কারণ এখানে প্রচুর আয়ন রয়েছে, মুক্ত ইলেকট্রন রয়েছে, যার কারণে এই কাজটি কিন্তু হয়ে থাকে। এবং মেরুজ্যোতি সাধারণত আমরা কোন অঞ্চলে দেখতে পাই? মেরুজ্যোতি বা আরোরা আমরা দেখতে পাই রাত্রের আকাশে বিভিন্ন ধরনের যে আলোর রেখাগুলো দেখতে পাই না, সেটাই হচ্ছে মেরুজ্যোতি বা আরোরা। এটা কিন্তু সাধারণত দেখতে পাওয়া যায় সুমেরু এবং কুমেরু অঞ্চলে। যদি বায়ুমণ্ডলের স্তরের সম্পর্কে আমরা বলি, এখানে কিন্তু আমাদের অপশানে যদিও নেই, তো বায়ুমণ্ডলের সবথেকে নিম্নতম স্তর বা একদম আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের কাছাকাছি যে স্তর রয়েছে সেটাই হচ্ছে ট্রোপোস্ফিয়ার, যেখানে আমরা রয়েছি। এবং এই ট্রোপোস্ফিয়ারে কিন্তু ক্ষুব্ধমণ্ডল বলা হয় ট্রোপোস্ফিয়ারকে, কারণ এটা কিন্তু খুবই ক্ষুব্ধ। তার কারণ এখানে ঝড়, বৃষ্টি, বজ্রপাত, সমস্ত প্রাকৃতিক যে ঘটনা সেগুলো কিন্তু এই স্তরেই হয়ে থাকে, ঠিক আছে। ঠিক এর উপরের স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর রয়েছে। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন লেয়ার রয়েছে বা ওজোন স্তর রয়েছে, যেটা সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদেরকে রক্ষা করে থাকে, সেটাই হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এবং এর উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। এবং এই মেসোস্ফিয়ার সম্পর্কে তোমরা মনে রাখবে, আমাদের যে মহাবিশ্ব রয়েছে সেখানে প্রচুর উল্কাপিণ্ড রয়েছে। এই সমস্ত উল্কাপিণ্ড, যে ছোট ছোট যে উল্কাপিণ্ডগুলো রয়েছে বা যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু মেসোস্ফিয়ারে এসে সব পুড়ে ছাই হয়ে যায়। তো এটাই হচ্ছে আমাদের মেসোস্ফিয়ারের কাজ। এবং এর সাথে মনে রাখবে মেসোস্ফিয়ারের যে উষ্ণতা সেটা কিন্তু অত্যন্ত শীতল, এবং এটাকে কিন্তু সবথেকে শীতল স্তর হিসাবে কিন্তু আমরা দেখতে পাই। এছাড়া আয়নোস্ফিয়ার তো আমরা দেখলাম, এবং এক্সোস্ফিয়ার হচ্ছে আমাদের সবথেকে একদম বাইরের স্তর, যেটা কিন্তু অবশ্যই আমরা দেখতে পাবো 400 কিলোমিটারের কাছাকাছি। এবং 400 কিলোমিটারের উপর যেটা হচ্ছে সেখানে কিন্তু থাকে আমাদের কি, সেখানে কৃত্রিম যে উপগ্রহ বা আমরা স্যাটেলাইট বলতে পারি, সেগুলো কিন্তু 400 কিলোমিটার পর্যন্ত স্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে আমাদের ভূপৃষ্ঠ থেকে, ঠিক আছে। চলো, তো আমাদের এই প্রশ্নের উত্তর কিন্তু হবে আয়নোস্ফিয়ার। পরের প্রশ্ন যেটা রয়েছে, বলা হয়েছে ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করে থাকেন? অ্যাটর্নি জেনারেলকে তো রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন, কিন্তু তার পারিশ্রমিক কে নির্ধারণ করেন? আচ্ছা, তো অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করে থাকেন? রাষ্ট্রপতি নিয়োগ করেন, পরীক্ষায় যদি আসে বলে দেবে। এবং তার পারিশ্রমিক কে নির্ধারণ করে? তো অবশ্যই কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, তার পারিশ্রমিক, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল একটা সাংবিধানিক পোস্ট, তোমাদের আগেই বলেছি। সেই অনুযায়ী তার পারিশ্রমিক কিন্তু স্থির হয়ে থাকে সংসদ বা পার্লামেন্টের দ্বারা। কার মাধ্যমে? পার্লামেন্টের মাধ্যমে। আর তিনি কত বছরের জন্য থাকবেন অ্যাটর্নি জেনারেল? এটা কিন্তু আমাদের সংবিধানে বলা নেই তিনি কত বছরের জন্য থাকবেন। সংবিধানে বলা আছে তিনি কিন্তু রাষ্ট্রপতির প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতির যতদিন ইচ্ছা ততদিন কিন্তু এই অ্যাটর্নি জেনারেলকে রাখতে পারেন। রাষ্ট্রপতির আজকে ইচ্ছা হলো না, পাল্টে দিল,
ঠিক আছে। তো এটা নিয়ে কোনো কিন্তু টেনিওর নেই যে এতদিন অ্যাটর্নি জেনারেলকে থাকতে হবে, এই নিয়ে কোনো রকম কিন্তু ফিক্সড কোনো টাইম পিরিয়ড কিন্তু নেই। ঠিক আছে। তো এই সম্পর্কিত অ্যাটর্নি জেনারেল 76 নম্বর আর্টিকেলে কিন্তু এটা আমরা জানতে পারবো। আর একটা প্রশ্ন কিন্তু আসে, অ্যাটর্নি জেনারেল এমন যে পোস্ট রয়েছে, সাংবিধানিক পোস্ট, আমাদের রাজ্যেও কিন্তু একটা পোস্ট রয়েছে, সেটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল। এই অ্যাডভোকেট জেনারেলও কাজ হচ্ছে ঠিক সেম। এই অ্যাটর্নি জেনারেল যেমন কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ে পরামর্শ প্রদান করেন, ঠিক অ্যাডভোকেট জেনারেল আমাদের রাজ্য সরকারকে কিন্তু আইন বিষয়ে প্রদান করে থাকেন নির্দেশনা। এবং তার সাথে মনে রাখবে, অ্যাডভোকেট জেনারেল সাংবিধানিক পোস্ট, এটা কিন্তু আমাদের সংবিধানে কত নম্বর আর্টিকেলে দেওয়া রয়েছে? 165, 165 নম্বর আর্টিকেল থেকে আমরা অ্যাডভোকেট জেনারেল সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলা হয়েছে নবায়নযোগ্য শক্তির প্রসারের জন্য গঠিত আন্তর্জাতিক সংস্থা, যেটা কি ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি, IRENA, এর সদর দপ্তর কোথায় অবস্থান করছে? সঠিক উত্তর কোনটা হবে? তোমাদের কোনটা মনে হচ্ছে বলো? তো এই যে আমাদের সংস্থাটা যেটা রয়েছে ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? যেটা কিন্তু 2009 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 26 জানুয়ারি 2009 সালে এটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এর কাজ কি রয়েছে? এটি কিন্তু বিভিন্ন ধরনের যে সৌরশক্তি, বায়ুশক্তি, ঠিক আছে, এদের যে কাজ, অর্থাৎ নবায়নযোগ্য যে শক্তিগুলো রয়েছে না, সৌরশক্তি, বায়ুশক্তি, জলশক্তি, এই শক্তিগুলো থেকে যে এনার্জি তৈরি করা এবং এগুলো সম্পর্কে চারিদিকের প্রসার ঘটানো, এটাই হচ্ছে এর মেন কাজ। এবং এর যে সদর দপ্তর সেটা কিন্তু অবস্থান করছে আমাদের কোন জায়গায়? আবুধাবি, ইউএই, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাতে এটা কিন্তু অবস্থান করছে এর হেডকোয়ার্টার। পরবর্তী কি প্রশ্ন রয়েছে? পরের প্রশ্ন, রাতের আকাশে তারাদের মিটমিট করতে ঝুলতে দেখা যায়, তাই না? তো এটাকে আমরা কি বলি? টুইঙ্কল অফ স্টার্স, অর্থাৎ মিটমিট করে। তো এর কারণ কি? আলোর কোন ভৌত ধর্মের জন্য এটা হয়ে থাকে? তো অবশ্যই কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, আলোর যে ভৌত ধর্ম রয়েছে এই বিষয়ে তারাদের মিটমিট করার জন্য, সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। কারণ বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্যই কিন্তু আমরা তারাদের মিটমিট করতে দেখতে পাই, যদিও কিন্তু এমনটা হয় না। ঠিক আছে, কারণ এখানে কিন্তু যে তারাটা জ্বলছে সেটাও কিন্তু একটা নক্ষত্র, সেই নক্ষত্রের নিজস্ব আলো রয়েছে, সে কিন্তু নিজের মতো জ্বলছে। তারা বায়ুমণ্ডলের যে প্রতিফলন, তার যে আলোটা আমরা পৃথিবীতে পাচ্ছি, সেটা হচ্ছে এই প্রতিসরণ। বায়ুমণ্ডলীয় যে প্রতিসরণের জন্যই এই আলোটা আমরা কখনো মনে হচ্ছে যেন নিভছে, কখনো মনে হচ্ছে যেন জ্বলছে। এই কারণে কিন্তু এটা আমরা দেখতে পাই। এবং এর সাথে কিন্তু তোমরা মনে রাখবে, এখানে কিন্তু আর একটা প্রশ্ন আসে, এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যেটা দেখতে পাচ্ছ, পরীক্ষায় প্রশ্ন দেয় যে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ কোনটা? তোমাদের 3-4টা উদাহরণ দিয়ে দেবে বা একটা উদাহরণ দিয়ে দেবে, বলবে নিচের উদাহরণটা কিসের জন্য, এরকম 4টে অপশান দেবে। তো তোমাদের আমি উদাহরণ বলে দিচ্ছি, যেমন হচ্ছে মরীচিকা। আমরা যে মরীচিকা দেখতে পাই, এই মরীচিকা হচ্ছে আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা উদাহরণ রয়েছে। তার সাথে সাথে মনে রাখবে, হীরের যে উজ্জ্বলতা রয়েছে, এটাও কিন্তু আলোর আভ্যন্তরীণ প্রতিফলনেরই উদাহরণ রয়েছে। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো তোমরা অবশ্যই দেখে রাখবে। আর এই যে তারাদের মিটমিট, এটা কিন্তু বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তর রয়েছে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এদের যে স্তরের যে তারতম্য, তাদের যে ঘনত্বের তারতম্য, কোথাও উষ্ণতা বেশি, কোথাও উষ্ণতা খুব শীতল রয়েছে, কোথাও ক্ষুব্ধমণ্ডলে ঝড় বৃষ্টি এটা ওটা হচ্ছে, তো এর কারণে কিন্তু আলোর প্রতিসরণ কিন্তু ঘটে থাকে। এর কারণে, এই জন্যই কিন্তু তারাগুলো আমরা মিটমিট করতে দেখি, প্রধান কারণ হচ্ছে এটাই। পরের প্রশ্ন রয়েছে, গ্রাম পঞ্চায়েত কোন সংস্থার তত্ত্বাবধানে কাজ করে থাকে? তো গ্রাম পঞ্চায়েত কোন সংস্থার তত্ত্বাবধানে কাজ করবে? অবশ্যই কিন্তু উত্তর হবে গ্রাম সভা। এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের আসবেই। তো গ্রাম পঞ্চায়েত কোন সংস্থার তত্ত্বাবধানে কাজ করছে? গ্রাম সভা। আর গ্রাম সভা কি? গ্রাম সভা আর কিছুই নয়, গ্রামে বসবাসকারী যে সমস্ত ভোটার রয়েছে তারাই কিন্তু গ্রাম সভার সদস্য। ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখবে। এবং গ্রাম সভা হচ্ছে একটা স্থানীয় গণতন্ত্রের মূল ভিত্তি, কারণ যার মাধ্যমেই কিন্তু গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত স্তরে যে সমস্ত পোস্টগুলো রয়েছে, 3টা আমাদের পঞ্চায়েত রয়েছে, যেমন হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সকলে কিন্তু এই গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত জনসাধারণ রয়েছে বা গ্রাম সভার যারা সদস্য রয়েছে, তাদের ভোটের মাধ্যমে কিন্তু নির্বাচিত হয়ে থাকেন 5 বছরের জন্য। এটাই হচ্ছে পঞ্চায়েতি রাজ সিস্টেম। এবং এটি কিন্তু আমরা মাথায় রাখতে হবে এটা, যে জেলা পরিষদ হচ্ছে এই 3টে স্তরের মধ্যে সর্বোচ্চ স্তর, আর গ্রাম পঞ্চায়েত হচ্ছে এর মধ্যে সর্বনিম্ন স্তর, আর মধ্যবর্তী হচ্ছে পঞ্চায়েত সমিতি। ঠিক আছে, এবং এর সাথে মনে রাখবে, গ্রাম সভার যেটা বললাম তোমাদের, গ্রামীণ উন্নয়ন, এটাই কিন্তু তদারকি করার দায়িত্ব হচ্ছে গ্রাম সভার, অর্থাৎ গ্রামের পঞ্চায়েতের। ঠিক আছে, আর পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এটা আমরা কবে নিয়েছি? এটা 73 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে আমরা সংশোধন করেছি, এবং 1992 সালে এটাকে কিন্তু যুক্ত করা হয়েছে। তার সাথে কিন্তু মনে রাখবে, যে পৌরসভা রয়েছে, যেটাও কিন্তু আমাদের এই তোমাদের পরবর্তীকালে 74 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করানো হয়েছিল 1992 সালেই, কিন্তু এই পৌরসভাটাও কিন্তু যুক্ত করা হয়েছে।
আর পঞ্চায়েতে টোটাল কতগুলো বিষয় রয়েছে? 29, 29টি সাবজেক্ট রয়েছে পঞ্চায়েত সম্পর্কিত। পরের যে প্রশ্ন রয়েছে, ভারতের সংবিধানে কোন তপশিলে গ্রাম পঞ্চায়েতে অন্তর্ভুক্ত রয়েছে? আচ্ছা, এখানে তপশিলের কথা বলা হয়েছে, তো আমরা জানি কোন তপশিলে, একটু আগেই বললাম, সেটা হচ্ছে আমাদের 11 নম্বর যে শিডিউল রয়েছে সেখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত সম্পর্কে বলা রয়েছে। এর সাথে কিন্তু আমরা দেখব যে 12 নম্বর যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের পৌরসভার সাথে সম্পর্কিত রয়েছে। 12 নম্বর এটা কার সাথে সম্পর্কিত রয়েছে? পৌরসভার সাথে সম্পর্কিত রয়েছে। এবং 9 নম্বর যেটা রয়েছে, 9 নম্বর তপশিল, এটা কিসের সাথে সম্পর্কিত? 9 নম্বর তপশিল আমাদের সম্পর্কিত রয়েছে ভূমি সংস্কারের সাথে সম্পর্কিত রয়েছে 9 নম্বরটি। এবং 10 নম্বরে রয়েছে আমাদের কি? অ্যান্টি ডিফেকশন ল, অর্থাৎ দলত্যাগ বিরোধী আইন রয়েছে 10ম তপশিলে বা 10ম শিডিউলে। তো এই সমস্তগুলো অবশ্যই দেখে রাখবে তোমরা। এখান থেকে প্রশ্ন কিন্তু আমাদের আসবে। টোটাল আমাদের কতগুলো তপশিল রয়েছে? 12টি কিন্তু আমাদের শিডিউল বর্তমানে রয়েছে। এবং এর সাথে আরেকটা মনে রাখবে 8 শিডিউল। 8 শিডিউলে কী রয়েছে? আমাদের সাংবিধানিক যে সমস্ত স্বীকৃত টোটাল বর্তমানে 22টি কিন্তু ভাষা রয়েছে, সেগুলো কিন্তু 8ম তপশিলে রয়েছে। আর মূল সংবিধানে কতগুলো ভাষা ছিল? মূল সংবিধানে কিন্তু আমাদের 14টি কিন্তু ভাষা ছিল। বিভিন্নবারও কিন্তু এখানে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বিভিন্ন ভাষা কিন্তু এখানে যুক্ত করা হয়েছে এবং লেটেস্ট তথ্য অনুযায়ী টোটাল 22টি কিন্তু রয়েছে বর্তমানে। পরের প্রশ্ন রয়েছে, বক্সাইট কোন ধাতু উৎপাদনে ব্যবহৃত প্রধান আকরিক? অর্থাৎ বক্সাইট কোন ধাতু উৎপাদনে আমাদের ব্যবহৃত যে প্রধান আকরিক রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কোনটা? অবশ্যই অ্যালুমিনিয়ামের। এর সাথে কিন্তু তোমরা দেখবে যে এখানে বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের যে পদ্ধতি সেটাকে কিন্তু বলা হয়ে থাকে তোমাদের বেয়ার। কি বলা হয়? বেয়ার। এবং এখানে তোমাদের লোহার রয়েছে, লোহার যে আকরিক এটাও কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হয়। লোহার যে গুরুত্বপূর্ণ আকরিক তার মধ্যে পড়ছে হেমাটাইট, রেড হেমাটাইটও বলতে পারো। হেমাটাইট লোহার কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ আকরিক। এছাড়া তামা রয়েছে অপশানে। তামার আকরিক কী রয়েছে? কিউপ্রাইট, কপার পাইরাইটাইস, চ্যালকোপাইরাইট, এগুলো কিন্তু তামার রয়েছে। এবং এর সাথে কিন্তু আমাদের রয়েছে কি? জিঙ্ক। জিঙ্কের হচ্ছে জিঙ্ক ব্লেড বা জেডএনএস যার সংকেত। তো জেডএনএস বা জিঙ্ক ব্লেড যেটা রয়েছে এটাও কিন্তু আমরা জিঙ্কের আকরিক হিসাবে জানি। এর সাথে কিন্তু আকরিক থেকে ধাতু নিষ্কাশনের যে পদ্ধতি সেটাকে কি বলা হয়? আকরিক থেকে ধাতু নিষ্কাশনের যে পদ্ধতি সেটাকে কিন্তু বলা হয়ে থাকে ধাতুবিদ্যা। ঠিক আছে, চলো পরের প্রশ্নে আসি। আর তোমাদের বলে রাখি, এই ধরনের যে ধাতু, অধাতু এবং ধাতুকল্প যেগুলো রয়েছে তার সাথে একটা ধাতুর সাথে একটা ধাতু মিশিয়ে একটা সংকর ধাতু তৈরি করা হচ্ছে। ঠিক আছে, যেমন তামাটিন মিশিয়ে তৈরি করা হচ্ছে একটা নতুন ধাতু। ঠিক আছে, এই ধরনের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, সেগুলো সব কিন্তু আমাদের স্ট্যাটিক জিকের যে পিডিএফ রয়েছে সেখানে সব পেয়ে যাবে। ভিটামিন সি সম্পর্কিত যা যা প্রশ্ন রয়েছে অল ডিটেলস ওখানে দেওয়া রয়েছে। ভারতের জাতীয় কংগ্রেস সম্পূর্ণ দেওয়া রয়েছে, ইউনেস্কো, রামসার, গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক যা কিন্তু তোমাদের পরীক্ষায় রয়েছে সব ওখানে দেওয়া রয়েছে। বিভিন্ন সায়েন্টিফিক যে সমস্ত তথ্যগুলো রয়েছে, যেমন কোন যন্ত্রের মাধ্যমে কী মাপা হয় বা আবিষ্কারক সব ওখানে দেওয়া রয়েছে। পরবর্তী আমরা শেষ প্রশ্নে আমরা পৌঁছে গেছি। কোয়েশ্চেন নম্বর 20, যেখানে রয়েছে ক্লোরোফ্লুরোকার্বন ব্যাপকভাবে ব্যবহৃত হয় কোন জায়গায়? আমরা জানি এই যে ক্লোরোফ্লুরোকার্বন অর্থাৎ সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন কিন্তু নির্গত হয়ে থাকে রেফ্রিজারেটর থেকে। অপশান নাম্বার এ কিন্তু সঠিক উত্তর হবে। এবং বিভিন্ন যে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র রয়েছে সেখান থেকেই কিন্তু আমরা এই সিএফসি কিন্তু দেখতে পাবো। সেটা এয়ার কন্ডিশন এসি হতে পারে বা রেফ্রিজারেটর হতে পারে, যে কোনো শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে এটা নির্গত হয়ে থাকে। এবং এটি কিন্তু বায়ুমণ্ডলকে ক্ষতি করার জন্য একটা গুরুত্বপূর্ণ গ্যাস বলতে পারো, বা ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী হচ্ছে এই সিএফসি। শুধু সিএফসি না, সিএফসির সাথে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এই সমস্ত বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে যারা ওজোন স্তরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে। ঠিক আছে, তো এইখানে কিন্তু অবশ্যই মনে রাখবে এই গ্যাসটি কিন্তু গ্রিনহাউস যে গ্যাস রয়েছে সেই হিসাবে কিন্তু আমরা এটাকে পরিচিতি লাভ করতে পারি, কারণ এর জন্য কিন্তু পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। ঠিক আছে, এটাও কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার সাথে মনে রাখবে এই যে আমাদের ওজোন স্তর সেটা কোথায় অবস্থান করছে? অবশ্যই তোমাদের বলেছিলাম যে বায়ুমণ্ডলের যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর রয়েছে সেখানে কিন্তু ওজোন লেয়ার রয়েছে, যেখান থেকে কিন্তু আমাদের সূর্য থেকে আগত যে অতিবেগুনি রশ্মি রয়েছে সেটার থেকে আমাদেরকে প্রোটেক্ট করছে। অর্থাৎ সূর্য থেকে আগত যে আল্ট্রাভায়োলেট রে রয়েছে অতিবেগুনি রশ্মি, সেটা থেকেই প্রোটেক্ট করছে এই ওজোন স্তর। এটার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ওজোন স্তর। এবং তার সাথে মনে রাখবে এর জন্য কিন্তু একটা ইন্টারন্যাশনাল কনভেনশন হয়েছিল, যেটা হচ্ছে আমাদের মন্ট্রিল চুক্তি বা মন্ট্রিল প্রোটোকল। এবং এই মন্ট্রিল প্রোটোকলের মাধ্যমে বিভিন্ন দেশকে কিন্তু এখানে স্বাক্ষর করতে হয়েছিল। তার কারণ কি? কারণ ওজোন স্তর যাতে ক্ষয় না হয় তার জন্য কিন্তু এই যে ওজোন স্তরকে ক্ষয়কারী যে গ্যাসগুলো রয়েছে তাদের ব্যবহারকে কমানো। যতটা দেশ, যে সমস্ত দেশ এখানে স্বাক্ষর করেছে তাদের প্রধান দায়িত্বই হচ্ছে এই গ্যাসের ব্যবহার যত কমানো যায় ততটা মানে কন্ট্রোল করা। ঠিক আছে, তো এই যে মন্ট্রিল প্রোটোকল সেটা কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1987 সালে এটি কিন্তু স্বাক্ষরিত হয়েছিল
একদম এক্স্যাক্ট ডেট হচ্ছে 16ই সেপ্টেম্বর। এই জন্য কিন্তু আমরা 16ই সেপ্টেম্বর ওজন ডে হিসাবে কিন্তু সেলিব্রেট করি। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, আর এটা কিন্তু কোনো রকমভাবে তোমরা ভুলবে না, কারণ এখান থেকে প্রশ্ন এটা কিন্তু চলে আসতেই পারে। ওজন দিবস আমরা কবে পালন করছি? 16ই সেপ্টেম্বর। তার কারণ কি? কারণ ইন্টারন্যাশনাল একটা কনভেনশন বা একটা চুক্তি হচ্ছে মন্ট্রিল চুক্তি বা মন্ট্রিল প্রোটোকল, যার মাধ্যমে বিভিন্ন দেশকে কিন্তু এখানে যুক্ত করা হচ্ছে। এটা কিন্তু কানাডার মন্ট্রিলে হচ্ছে। কোন দেশে? কানাডার মন্ট্রিলে কিন্তু এটা হয়েছিল 1987 সালের 16ই সেপ্টেম্বর। এই জন্য 16ই সেপ্টেম্বর আমরা ওজন দিবস হিসেবে কিন্তু এটাকে সেলিব্রেট করছি। এবং এই প্রোটোকলে বা এই চুক্তিতে যে সমস্ত দেশ স্বাক্ষর করেছে তাদের প্রধান কাজই হচ্ছে এই ওজোন স্তরকে ক্ষয়কারী যে সমস্ত গ্যাস রয়েছে, সিএফসি হোক, O3 হোক, যাই হোক, সিএফসি হোক, কার্বন ডাইঅক্সাইড হোক, যে সমস্ত গ্যাসগুলো রয়েছে এদেরকে ব্যবহারকে কমানো। ঠিক আছে, এটাই হচ্ছে এই চুক্তির মূল উদ্দেশ্য, এটাকে কন্ট্রোল করা, যাতে আমাদের ওজোন স্তর কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয়। ঠিক আছে, তো আমরা এর আগেও দেখেছিলাম আন্টার্কটিকায় যে ওজোন হোল তৈরি হয়েছিল, কারণ এই সমস্ত গ্যাসের অত্যধিক পরিমাণে বৃদ্ধির কারণে। ঠিক আছে, তো এটাকে কন্ট্রোল করাই হচ্ছে মন্ট্রিল প্রোটোকলের প্রধান কাজ। আর এখানে কিন্তু আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, এই যে ওজোন স্তরের যে ঘনত্ব, ডেনসিটি, এটা পরিমাপ করা হয়ে থাকে কিসের মাধ্যমে, কোন এককে? না, ডবসন ইউনিটে কিন্তু এই ওজোন স্তরের যে ঘনত্ব বা এর যে ঘনত্ব বা ডেনসিটি, এটাকে কিন্তু পরিমাপ করা হয়ে থাকে। এবং কোনো জায়গায়, বায়ুমণ্ডলের কোনো জায়গায় যদি ওজোন স্তরের ঘনত্ব 200 ডবসন বা 200 ইউনিটের যদি কম হয়ে যায়, তাহলে কিন্তু আমরা বলতে পারি সেই জায়গায় ওজোন হোল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বা তৈরি হয়েছে। তো এটা কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখবে, পরীক্ষায় কিন্তু ডাইরেক্ট এখান থেকে এই দুটো ইনফরমেশান থেকে অনেক প্রশ্ন কিন্তু হয়েছে। আর এখানে যে কটা তোমাদের দিয়েছি এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অবশ্যই কিন্তু নোট ডাউন করবে তোমরা সকলে, কারণ এখান থেকে প্রশ্ন তোমাদের 100% কনফার্ম আসবেই আসবে। তো কেমন লাগলো ক্লাসটি আজকে? অবশ্যই ভালো লাগলে তোমরা সকলে একটু লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তোমাদের হোমওয়ার্কে যে কোয়েশ্চেন দেওয়া হয়েছে সেই কোয়েশ্চেনটা অবশ্যই উত্তর কমেন্ট সেকশানে জানিয়ে দেবে। ঠিক আছে, টেলিগ্রামে সকলে যুক্ত হবে, কারণ টেলিগ্রামে তোমরা সমস্ত ইনফরমেশনগুলো জানতে পারবে, এবং অ্যাপে ডাউনলোড করে রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ। সেখানে কিন্তু তোমরা ক্লাসের পিডিএফ পাবে। তার সাথে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামে ক্র্যাক করার জন্য যা যা গুরুত্বপূর্ণ পিডিএফ রয়েছে, পেইড হোক বা ফ্রি, সব কিছু কিন্তু অ্যাপের মধ্যে দেওয়া রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ। এছাড়া সমস্ত তোমরা বলতে পারো একটা গ্রুপ আকারে কিন্তু রয়েছে আমাদের টেলিগ্রাম। এই টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে, তার কারণ এখানে প্রতিটা ক্লাসের আপডেট পাবে। তার সাথে সাথে আমাদের রাজ্য কেন্দ্র যা যা নোটিফিকেশান রয়েছে, যা যা আমাদের অ্যাডমিট কার্ড রিলেটেড, রেজাল্ট রিলেটেড, সব কিছু তোমরা আপডেট এখানে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তার জন্য যুক্ত হবে। এবং ইউটিউব চ্যানেলে তোমরা সকলে কিন্তু যাবে, যারা ফেসবুকেও দেখছো তারা সকলে ইউটিউবে আসবে, কারণ সেখানে সুন্দরভাবে কিন্তু আমি প্লেলিস্ট করে রেখেছি। সেই প্লেলিস্ট অনুযায়ী প্রতিটা ক্লাস কিন্তু তোমরা পরপর পেয়ে যাবে। এছাড়া যারা ফেসবুকেও দেখছো তারা সেই পেজের মধ্যে গেলেও তোমরা পুরোটা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ওখানে সমস্ত ক্লাস কিন্তু দেওয়া রয়েছে। সকলকে বলবো ফলো করে রাখবে পেজটিকে, এবং সাপোর্ট করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলটিকে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। ঠিক আছে, তো ধন্যবাদ সকলকে, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।